শুভ দিন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে আমার বক্তব্য যে বিষয়ে আমি কথা বলতে বসেছি সেটা সেই বিষয়ে এগিয়ে যাওয়ার আগে আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে এবং তার চরণে শত কোটি প্রণাম জানালাম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, প্লিজ প্লিজ প্লিজ। আর কত বলবো, প্লিজ করবো। তো আজকে যে বিষয়ে আমি কথা বলতে চলেছি সে হলো আমার বাল্যবন্ধু বা স্কুলের বন্ধু বলতে পারো, তার বিষয়। আচ্ছা, তার আগে বলি, ধরো তুমি কাউকে চোখ কান বুঝে বিশ্বাস করো বা কারোর সম্বন্ধে খুব ভালো তোমার ধারণা, তোমার তার ওপরের ভাবমূর্তি দেখে তোমার ধারণা খুবই ভালো এবং সে তোমার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করা বা তার তুমি কোনো খুঁত দেখতে পাও না তার কার্যকলাপে বা চরিত্রের দিক থেকে বলো বা কথাবার্তার বলো বা বিহেভিয়ার মানে স্বভাবের দিক থেকে বলো, তুমি তার কোনো খুঁত খুঁজে পাওনি কোনো দিন, স্কুল লাইফে তো না, এখনও না। তো হঠাৎ যদি তুমি জানতে পারো যে তার কিছু ভুল, মানে তার কিছু ত্রুটি আছে, সে চারিত্রিক ত্রুটিও হতে পারে, স্বভাবের ত্রুটিও হতে পারে, যে কোনো ব্যাপারে ত্রুটি হতে পারে, মানে সেটা সাংঘাতিক, মানে আশাতীত, মানে আমাদের মতন 58 বছর বয়সী মহিলা 60 বছর হতে যাবে ক বছর, 2 বছর পর। আমাকে তোমরা ব্যাকডেটেডই বলতে পারো, কিন্তু আমার খুব আঘাত লেগেছিল, আমার পার্সোনালি এটা, এই কথাগুলো শুনে খুব আঘাত লেগেছিল। কোন কথাগুলো সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমার বন্ধু ছোটোবেলাকার বন্ধু, স্কুল লাইফের বন্ধু, এবং ওর সঙ্গে বন্ধুত্ব আমার খুব মানে প্রগাঢ়, খুব মাখো মাখো বলতে পারো। ওর নামটা আমি চেঞ্জ করে বলছি কারণ আমার বান্ধবী বারবার বলতে বলতে বললে দেখতে লাগে, ভালো শুনতে ভালো লাগে না, তো নামটা আমি পরিবর্তন করেই বলছি। ধরো ওর নাম আমি দিচ্ছি দেবদত্তা। তো তো সেই দেবদত্তার সঙ্গে আমার ছোটোবেলা থেকেই বন্ধু, স্কুলে যাওয়ার পরে, এবং আমরা 4-5 জন গ্রুপে ছিলাম, একসঙ্গে আনন্দ করা, এবং এই দেবদত্তার সঙ্গে আমার বন্ধুত্ব আরও বেশি। ওদের বাড়িতে যাওয়া, ওর মা আমাকে আদর করে খাওয়াতো, যখন হয়তো স্কুল ফেরত কোনো দিন গেলাম, কোনো কিছু আনতে গেলাম, কোনো নোটস আনতে গেলাম বা কোনো বই আনতে গেলাম, তখন না ওর মা না জোর করে আমাকে ভাত খাইয়ে দিত ওর মেয়ের সঙ্গে। তো এই রকমই আমাদের সম্পর্ক ছিল। তো তারপরে যাই হোক, স্কুল লাইফ কলেজ লাইফ পার হয়ে গিয়ে যে যার মতন বিয়ে হয়ে গেল। আমাদের সময় তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে থেকেই বিয়ে দেখাশুনো আরম্ভ হয়ে যেত, এবং বড়জোর BA MA পাশ করেই বিয়ের বন্দোবস্ত। তো সেরকমই বিয়ে হয়ে গেল, এবং যেহেতু আমার খুব চট করে বিয়ে হয়েছিল, মানে চট করে বলতে বয়স চট করে বলছি না, মানে আমার বিয়ে হয়েছে মোটামুটি 21 বছর 8 মাস বয়সে। তো আমার মানে বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর আমার বিয়ে হয়েছে 7 দিন পর। তো কাজের স্প্যানটা খুব কম, তো আমি কাউকেই সেরকমভাবে নেমন্তন্ন করে উঠতে পারিনি। মানে আমার বাল্য বন্ধু বান্ধব বলো বা স্কুল লাইফের বন্ধু বান্ধব বলো, মানে আগের সপ্তাহে দেখে গেছে, তারপরের সপ্তাহতেই বিয়ে। তো তারপরে ওই দেবদত্তারও বিয়ে হয়ে গেছে। এই এত বছর পর ফেসবুকের দৌলতে আবার আমাদের ঠাকুরের কৃপায় কথাবার্তা হলো, দেখা সাক্ষাৎ হলো। তো চলছে, মাঝে মাঝে ওদের বাড়িতে আমি গেছি। ও খুব একটা আসতে পারে না কারণ ও কাজ করে, একটা স্কুল টিচার। তো ও অতটা আসতে পারে না, কিন্তু আমি গেছি, ওর বাপের বাড়িতে গেছি। ওর শ্বশুর বাড়িতে যাইনি বটে, কিন্তু ওর বাপের বাড়িতে গেছি। এখনও ওর মা দাদা বৌদিদের সঙ্গে আমার, তখন আমি মানে আমাদের বিয়ের পর ও দাদা মানে বৌদিরা সব এসছে। তো দেখা সাক্ষাৎ হয়, এরম চলছে। তো জানো, যেহেতু আমার স্বামী লয়ার, সেটা জানে, ওরা সবাই জানে, মানে আমার বন্ধু মহলে সবাই জানে। তো কি হয়েছে, একদিন একটি ভদ্রলোক আমার স্বামীর ফোনে ফোন করলেন,
এবং ওই দেবদত্তার রেফারেন্স নিয়ে ফোন করলো। তো সে বললো যে আমি এরকম এতে থাকি, গাঙ্গুলি বাগানে থাকি, তো আমি আমার পাড়ার একজনের কাছ থেকে আপনার ফোন নাম্বার পেয়েছি, তো আমি আপনার সঙ্গে গিয়ে দেখা করতে চাই, আমার কিছু প্রবলেম আছে, মানে আইনের কোনো প্রবলেম আছে। তো সেদিনকেই রাত্রিবেলা দেবদত্ত আমাকে ফোন করে বলল যে এই আমার একজন পাড়ার ছেলে একটি, তো সে তোর বরের সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমার রেফারেন্স দিয়ে, একটু ওদের ব্যাপারটা দেখিস। আমি হ্যাঁ হ্যাঁ আমার বর বলছিল, কারণ ও আমার বর তখন কোর্টে যাবার আগে আমাকে বললো, সকালের দিকে ফোন করেছিল, বললো তোমার কে বান্ধবী আছে এরকম নাম, তো তার সে একজনকে রেফার করেছে আসবে, তো আমি কোন একটা দিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তো গেল, তো হয়ে গেল। তো নির্দিষ্ট দিনে সেই ভদ্রলোক এলেন, তো এসে তো আমার এর সঙ্গে দেখা করলো, আমার স্বামীর সঙ্গে দেখা করলো, তার ডিটেলস যা যা তার বলার বক্তব্য সে বলল, বলে আমার নাম বললো ওকে একটু ডাকবেন, হয়তো আমাকে দেখলে চিনতে পারবে, কারণ মানে দেবদত্তার বাড়ির কাছাকাছি আমি থাকতাম এবং ওদের বাড়িতেও আমি খেলতে যেতাম। তো আমাকে আমার হাজবেন্ড ফোনে বললো যে নিচে এসো, যে তোমার বন্ধুর মারফত এসছে, রেফারেন্সে এসছে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়। তো আমি তখন তাহলে বসতে বলো, আমি তাহলে ওর জন্য চাটা করে নিয়ে যাচ্ছি। তো চা টুকটাক জিনিস দিয়ে আমি সামান্য কিছু যা বাড়িতে ছিল দিয়ে গেলাম। তখন আমি চিনতে পারিনি, কিন্তু ও নাকি আমাকে চিনতে পেরেছে। তখন আলাপ পরিচয় হলো, ও হলো মিস্টার মজুমদার, নামটা আমি বলছি না, মিস্টার মজুমদার। তো আমাদের মধ্যে যখন কথাবার্তা হচ্ছে, তো আমাকে সরাসরি তুই বলে তুই আমাকে চিনতে পারছিস না, আমি তো ওই দেবদত্তাদের বাড়িতে খেলতে যেতাম, তো তোদের থেকে আমি 4 বছরের ছোট। তখন আমি বললাম কি জানি, আমি মুখ দেখে একদম বুঝতে পারছি না। তো আমাদের কথোপকথন হচ্ছে বলে আমার স্বামী বলে তোমরা গল্প করো, আমি অন্য কাজে যাচ্ছি বলে আমার স্বামী বেরিয়ে গেল, কারণ ওর সঙ্গে যে আইনের কথাবার্তা বা কোর্টে যেই ব্যাপারে যাবে সেই ব্যাপারে কথাবার্তা অলরেডি হয়ে গেছে। তো ওই যা খেতে দিয়েছি, চা মিষ্টি বিস্কিট সব খেতে খেতে তো আমার সঙ্গে গল্প করতে লাগলো। কি সাংঘাতিক গল্প শোনো। 4 বছরের ছোট, যেটা এই যুগে কোনো ব্যাপার না, এর সঙ্গে আমার বান্ধবী, স্কুল লাইফের বান্ধবী দেবদত্তার প্রেমের সম্পর্ক ছিল। ঠিক আছে, ছিল তো ছিল ভালোবাসার সম্পর্ক, তো মানে কখন কার ওপর ভালোবাসা হবে, কাকে কার ভালো লাগবে, সে ছোট হোক বা বড় হোক, সেটা তো বলা যায় না, এটা মনের আদান প্রদানের ব্যাপার। তো তার সঙ্গে প্রগাঢ় প্রেমের সম্পর্ক ছিল, তারা এদিক ওদিক ঘুরে বেড়াতো বলতো, কিন্তু ওর বাড়ি থেকে মানে দেবদত্তার বাড়ি থেকে মানিনি, ওর বাবা মা কেউ মানিনি মানে বিয়ে দিতে রাজি হয়নি। ছেলেটি কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইকোনমিক্স নিয়ে পড়াশুনো করেছিল, করে সে একটা ভালো চাকরি করে, কিন্তু তবুও মানিনি, কারণ ওই একটাই কজ, ছোট, অথচ একমাত্র ছেলে, বাবা মায়ের একমাত্র ছেলে, ভালো চাকরি করে, এডুকেশনের দিক থেকেও ভালো, কিন্তু বাবা মা ওই 4 বছরের ছোটোর জন্য রাজি হয়নি। তারপরে শোনো, তাহলে আমাদের কি হবে, যখন রাজি হয়নি, আইদার আমি চলে গিয়ে তাকে বিয়ে করব, বা আমার বাবা মা যাকে পছন্দ করে দেবে আমি তাদের ওপরই ছেড়ে দেবো, বা তৃতীয় অপশান হলো আমি জীবনে বিয়ে করবো না। এটাই তো দাঁড়ায়। ও মানে বছর ঘুরতে না ঘুরতে, তারপরে ওদের ছাড়াছাড়ি হয়ে গেছিলো মাঝখানে, ঘুরতে না ঘুরতে ছাড়াছাড়ির কারণ হলো ও আরেকটি প্রেম করে বসলো, তার সঙ্গে ঘোরা ফেরা মাখামাখি, সে তার এতে কি জানে বলে একটা পিজিতে থাকতো, সেখানে যাওয়া টাওয়া করে তাকে তো বিয়ে করলো। বিয়ে করার পর তার বিবাহিত জীবন খুব একটা সুখের হয়নি কারণ ও এই ছেলেটার সঙ্গেও পরবর্তীকালে, তখন কিন্তু এই ছেলেটার, এই 4 বছরের ছোট ছেলেটার মিস্টার মজুমদারের কিন্তু বিয়ে হয়নি। তখন বললো যে কিন্তু ও যখন এখানে আসতো, আমাদের বাড়িতে চলে আসতো, সে শুধু মনের সম্পর্ক ছিল না, দৈহিক সম্পর্ক ছিল, সেটা ও সেদিনকে কিন্তু আমাকে কিছু বলেনি। তারপরে তোমার এইটা জানাজানি হওয়াতে
ওর স্বামী ওকে ডিভোর্স দেবে বলে এরকমভাবে তুমি করছো, তারপরে তোমার পাড়ায় একটা বদনাম রটে যাচ্ছে, তুমি রোজ যাচ্ছ সেই বাড়িতে, লোকে দেখছে, আর তোমার যখন ওর সঙ্গেই এত প্রগাঢ় সম্পর্ক, তাহলে তুমি আমার সঙ্গে ভালোবাসায় জড়ালে কেন? খুব স্বাভাবিক কথা, এটা সে বলতেই পারে। ইতিমধ্যে তাদের একটি ছেলেও হয়ে গেছে। তো ছেলে হওয়ার কিছু বছর পর ওই মিস্টার মজুমদারও, মানে দেবদত্তার ছেলে হওয়ার কিছু বছর পর, বেশ কিছু বছর পর, ও বলছে আমি একটু পরেই বিয়ে করেছিলাম, কারণ যদি ও ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আসতো আমি অ্যাকসেপ্ট করতাম উইথ ওই ছেলে সঙ্গে। তো আমি ওই জন্য অপেক্ষা করছিলাম প্রায় 10 বছর। ও দেখলাম করছে না, ও আমার কাছেও আসে, ওর বিবাহিত জীবনও টেনে নিয়ে যাচ্ছে, এবং ওর ছেলের অনেক সময় হয় না যে এই প্রজেক্ট করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, তার জন্য টাকা লাগবে, এখন মাইনে পায়নি, মানে এই রকম গল্প কথা বলে বলে এই মিস্টার মজুমদারের কাছ থেকেও সে টাকা আদায় করেছে, বহুবার টাকা আদায় করেছেন। এবং এই মিস্টার মজুমদার প্রায় 10 বছর পর বিয়ে করেছে, করে তারও একটি ছেলে হয়েছে, এবং ছেলেটি একটু বয়সেই হয়েছে, কারণ 10-12 বছর পর তো যতই 4 বছরের ছোট হোক না কেন। তো চলছে। জানো, এই মুহূর্তে প্রেজেন্ট আপডেট ও যেটা বললো, আমার শুনে শুধু যে শিউরে উঠেছিলাম না, ঘেন্নায় না গাটা গুলিয়ে উঠেছিল। জানো, এখন সেই ছেলেটি, মানে দেবদত্তার ছেলেটি ভালো চাকরি করে, এবং সে একটি মেয়ের সঙ্গে প্রেমও করে। সামনের বছর ওদের বিয়ে, মাঘ মাসে যতদূর আমাকে বলল। তো সে সারাদিন বাড়িতে, মানে স্কুল করে বাড়িতে আসে, ছেলের জন্য রান্না বান্না করে রাখার পর রাত্রে এই সঙ্গে আর একটা কথা বলতে গেছি, এইটা জানাজানি হওয়ার পর এই মিস্টার মজুমদারের ওয়াইফ ওকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তিনি এখন আমেরিকাতে থাকেন, এবং উনি এই যে মিস্টার মজুমদারের তো একটা ছেলে হয়েছে, ওই ছেলের কাস্টাডিও সে ডিম্যান্ড করেনি, বছরে একবার করে আসে, তখন একটা ফ্ল্যাট আছে কেনা, সেখানে ওঠে মাসখানিক থাকে, তখন ছেলেটি তার কাছে থাকে। ছেলেটি ডিপিএসে পড়ে, সামনের বছর সে, মানে অতটাই ছোট, সামনের বছর সে আইসিএসসি দেবে, সিবিএসসি বোর্ড না আইসিএসসি বোর্ড, যাই হোক 10-এর বোর্ডস পরীক্ষা সে দেবে। এবার এ কী করে বলতো, এর ছেলে, মানে দেবদত্তার ছেলের জন্য সে স্কুল ফেরত সে রান্নাবান্না করে রেখে টেকে, ছেলেটাও জানে, মানে ছেলেটাও কেমন লোভী দেখো, যেহেতু এই মিস্টার মজুমদারের ডিভোর্স হয়ে গেছে এবং সে 2-3টে ফ্ল্যাটের মালিক, সে প্রচুর প্রপার্টিও আছে, রোজ রাত্রিবেলা সে ওইখানে শুতে যায়, মানে মিস্টার মজুমদারের কাছে সে শুতে যায়, মানে এক প্রকার সে বলছে লিভিংই বলতে পারিস, আমাকে বলছে করে। আবার সকালবেলা আমার এখান থেকে খেয়ে দিয়ে চলে যায়, একটা ফ্ল্যাটে থাকে, তারা রাত্রি যাপন করে, এবং কোনো সময় আবার নিজের ছেলের সঙ্গেও থাকে, কারণ কোনো মা বাবা, মানে মিস্টার মজুমদারের তো মা বাবা আছে, আবার এর মা আছে, বাবা নেই, সে তো মেনে নেবে না এগুলো, তাই জন্য ওই যে একাধিক ফ্ল্যাট আছে, সেখানে একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটা, মানে যেহেতু সেখানে গিয়ে ওদের মিলন ঘটে, আর বেশি কিছু বললাম না, সেই ফ্ল্যাটটা ইতিমধ্যে দেবদত্তা তাকে ব্ল্যাকমেল করে হোক, ও সেটা বলছে আমাকে দিয়ে সেই ফ্ল্যাটটা লিখিয়ে নিয়েছে, ও কিন্তু ব্ল্যাকমেল কথাটা ইউজ করেনি, লিখিয়ে নিয়েছে ওর নিজের নামে, এবং এখন ডিম্যান্ড করছে যে ওর ছেলের নামে, মানে দেবদত্তার যে ছেলে আছে, ছেলের নামেও নাকি একটা ফ্ল্যাট লিখে দিতে হবে। তো আমি কেন দেব, আমারও তো একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ আছে, মানছি এটা অন্যায় করছে, ওর ছেলেকে, ওর বরকেও এখনও ডিভোর্স দেয়নি, এবং দেবেও না বলছে, খামাকা আমি আমার স্ত্রীকে ওর জন্য ডিভোর্স দিয়ে দিলাম। আমি তো ওকে বলতেই পারতাম সরি, আমার জীবনে আর হবে না, আমার বউকে বলে তাকে আটকে রাখতেই পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি সেই আশায় ছিলাম যে ও হয়তো ওর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে, তো আমার একটা ছেলে, ওর একটা ছেলে, আমাদের একটা সুখী পরিবার হবে, এবং আমরা বিয়ে করব। বিয়ে তো করছেই না, ধরো সপ্তাহে প্রত্যেক শুক্রবার দিন নাকি স্কুল ফেরত বাড়ি যায়, ছেলের জন্য রান্না বান্না করে,
করে শুক্র শনি রোববার দুপুরবেলা ভাত টাত খেয়ে চলে যাও। সেখানেও একটা সংসার করেছে। আমি না প্রথমে না বিশ্বাস করতে পারিনি, এবং জানো আমি আমার বাড়ির লোকেদেরও বলতে পারিনি। কিরম যেন একটা মানে ও যখন ফোন করে মাঝে মাঝে না, দেখো সে আমাকে বারবার বলে গেছে একদম যেন না বলি, একদম যেন না বলি। তো আমি ওই জন্য বলি ওকে, আর বলবো, একজন বারণ করে গেছে, তার পার্সোনাল কথা বলে গেছে, আমি কেন বলতে যাবো বলো। কিন্তু জানো আমার না প্রবৃত্তি হয় না ওর সঙ্গে আর কথা বলতে, এবং ওদের সঙ্গে দেখা করতেও মানে ওর সঙ্গে দেখা করতেও আমার আর প্রবৃত্তি হয় না। কি যেন দেখলেই মনে হয় মানে দেখে মনে হয় যে দেখো ওর বরকে তো ঠকাচ্ছেই, ডিভোর্সও দিচ্ছে না বরকে, বড় হয়তো ডিভোর্স চাইছে, ডিভোর্সও দিচ্ছে না, উপরন্তু এই ছেলেটিকে মিস্টার মজুমদারকে ডিভোর্স করিয়ে দিল। তার একটি ছেলেকে নিয়ে সে থাকে, তার মা বৃদ্ধ মা বাবা কাছে সে নাতিকে দেখাশুনো করে, এবং তার সঙ্গে রাত্রি যাপন করে, সপ্তাহে 2-3 দিন করে সম্পত্তি আদায় করছে, এবং কথায় কথায় টাকা চায়। এই আমার না এটা হয়েছে, আমাকে এটা দিতে হবে, ওটা দিতে হবে, সেটা দিতে হবে। এবং যেহেতু ছেলেকে ফ্ল্যাট দেয়নি, মানে দেবদত্তার ছেলেকে মিস্টার মজুমদার ফ্ল্যাট লিখে দেয়নি, সেই জন্য একটা গাড়ি আদায় করে নিয়েছে জানো। বলে আমার ছেলে অফিস যেতে অসুবিধা হচ্ছে, তো সল্টলেকের অফিস যেতে অসুবিধা হচ্ছে, একটা গাড়ি কিনে দিতে হবে। তো বলে আমি বাধ্য হয়ে কিনে দিয়েছি গাড়িটা। সেই যে গাড়ি মানে চুজ করেছে ছেলেটা, তার দাম হলো 14 লাখ টাকা, ইএমআইতে আমি দিচ্ছি। আমি খুব বিপদে পড়ে গেছি। তখন আমি বললাম, যেহেতু ও আমাকে তুই বলেছে, আর আমার থেকে তো ছোট, আমার ভাইয়ের মতন, তো আমি বললাম যে ভাই তুই কি এই কারণে আমার বরের কাছে এসছিস? না না, এটা এই কারণে না, আমার একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির ব্যাপারে আমি এসেছি। এইসব কথা কি বলা যায়? মানে সে খুব বিপদে পড়ে গেছে। আর যেহেতু ভুল করেছে, নিশ্চয়ই মিস্টার মজুমদারও ভুল করেছে। ওর উচিত ছিল তুমি আগে ডিভোর্স দাও, ডিভোর্সের কপি দেখাও, তবে আমরা একসঙ্গে লিভিং করি বা বিবাহিত জীবন যাপন করি, সেটা পরের ব্যাপার। তো ও সেটা স্বীকারও করলো যে আমি এটা ভুল করেছি, এখন আমার মাথায় চড়ে নাচছে, এটা দাও, ওটা দাও, সেটা দাও। এবং সামনে ওর ছেলের বিয়ে, তো বলছে যে কি কি দেবে আর কি। মিস্টার মজুমদার একটা ভালো গয়না ডিম্যান্ড করছে, বলে সেটা লাখ টাকার উপরে। আর আমার ছেলে যেহেতু ডিপিএসে পড়ে, ডিপিএসে কিন্তু প্রচুর 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 মাইনে, এবং ও যে সেশন চার্জ প্রচণ্ড বেশি। আমি খুব ভালো চাকরি করি, প্রায় আমি 2 লাখ টাকা, 1,80,000 টাকা মাইনে পাই, কিন্তু করলেও বা আমার তো বৃদ্ধা মা বাবাও আছে। আমি খুব ফেঁসে গেছি, খুব মানসিক কষ্টে আছি। তো তুই আমাকে বলো, তুই আবার ওকে বলতে যাস না, আমি খুব মানসিক কষ্টে আছি। আমার বন্ধুর ওপর না আমার খুব রাগ হচ্ছে এবং ঘেন্না হচ্ছে, এবং বিশ্বাস করে আমার কথা বলতেও ইচ্ছে করছে না। হয়তো এইটা এই যুগের ছেলেমেয়েরা বলবে যে 4 বছরের ছোটোটা কোনো ব্যাপার না, বা এরকম হতেই পারে, এক্সট্রা ম্যারিটাল হতেই পারে, কিন্তু আমরা তো সে যুগের মানুষ, যতই হোক আমার না ঠিক ভালো লাগছে না। আর সবচেয়ে বড় কথা কি, আমার বুকের এখানে খুব লেগেছিল জানো, যখন আমি প্রথম এটা শুনলাম, এবং প্রথমে তো আমি বিশ্বাস করতে পারিনি। তো ওদের পাড়ায় না আমার আর এক বান্ধবী থাকে জানো, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, সে বললো হ্যাঁ রে, মাঝে মাঝে আসে, এসে এখানে রাত্রি যাপন করে। তার মানে কথাটা ঠিক মানে ভুল না, মিস্টার মজুমদার যেটা বলেছে সেটা কিন্তু ভুল না। খুব নোংরা কথা তোমাদের সঙ্গে যে শেয়ার করলাম, এটা আমি নোংরাই বলবো, মানে ভালো লাগছে না, বিচ্ছিরি ব্যাপার। তো তোমাদের কীরকম লাগলো জানিও, ভালো লাগার তো কথাই না, তো কমেন্টের সাহায্যে জানিও। আর কি বলবো বলো, নিজের বন্ধু, ছোটোবেলাকার বন্ধু, মানে ভাবতেই কেমন লাগে। আমাদের সময় মানে আমাদের এজের লোকেরা এইরকম হয়, তার মানে বলো। যাই হোক, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। বাই বাই, থ্যাংক ইউ।